বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, অর্থ বছরের বাজেটের উপরে আলোচনা চলমান রয়েছে। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে তিনশো দেন, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে মাইক দেন। মাননীয় স্পিকার, গতকালকে 300 বিধিতে আমি পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছিলাম দেশের একটা ক্রাইসিসের ব্যাপারে। আমাদের বিদ্যুতের দুইটা পাওয়ার জেনারেশন বন্ধ হয়ে গেছিল, যার ফলে গতকালকে আমাদেরকে লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহ রহমতে আজকে আনন্দের সাথে আপনাদের জানাতে পারি, হাউসকে এবং জনগণকে, যে এখন আমাদের জেনারেশন 14,500 আর ডিমান্ড এখন 14,839। আমার লোডশেডিং হবে এখন 339 মেগাওয়াট। আমি আশা করি, আমরা চেষ্টা করছি এই 300 মেগাওয়াটকেও কমিয়ে নিয়ে আসার জন্য। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, যাতে না থাকে সেই জন্য আমরা সচেষ্ট আছি। গতকালকে খারাপ ছিল, আজকে আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা বাজেট আলোচনা অব্যাহত রাখতে চাই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী, বাজেট আলোচনা অনেক সিরিয়াস আলোচনা, এই সময় পয়েন্ট অফ অর্ডার হয় না, তারপর আমি অনেকগুলো পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ করেছি আমরা। আচ্ছা, ওনাকে মাইক দেন। কিসের উপরে বলতে চান আপনি? না, মাননীয় সদস্যকে মাইক দেন, কিন্তু যদি আপনি এই বাজেট বাইরে কোনো বলেন তাহলে পুরো শেষ করতে পারবেন। বাজেট সম্বন্ধে মাননীয় স্পিকার। না, এখন না, পরে বলেন, সুযোগ আছে, পরে বলার সুযোগ আছে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধেই বলতে যাচ্ছি। না না, সম্বন্ধে হলো, এখন আমরা এমন একটা প্রসেসের মধ্যে আছি, বিরোধী দলের নেতা বলেছেন, সংসদ নেতা বলেছেন, সংসদ নেতা বলার পরে অ্যালাউ করা হয় না, তারপর আমি মাননীয় বিরোধী দলের নেতাকে অ্যালাউ করেছি। কতগুলো প্রসিডিওর আছে, মেনটেন করতে হয় আমাদেরকে। কিন্তু এখন আমরা বাজেটে যিনি পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, তার বক্তব্য এখন, তার আগে বাজেট সম্পর্কে বলার, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের নেতা বলেছেন, সেখানে আর বলার মতো কিছু নাই। থাকলে পরে কাট মোশন বা অন্যান্য কোনো এক সময় যদি সুযোগ পান তখন বলবেন। সংসদ রীতি নেওয়াজের উপরে চলে, অনেক কিছুই সংসদে যদি ফ্রি স্টাইল কাউকে বলতে দেওয়া হয় তাহলে এর কোনো শেষ হবে না। সেজন্যই আমি অনেক সময় শক্তভাবে এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে তার সমাপনী 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ, প্রাণবন্ত, গঠনমূলক আলোচনার জন্য আমি এই মহান জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সদস্যবৃন্দ তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেটের চ্যালেঞ্জ এবং উক্ত চ্যালেঞ্জ হতে উত্তরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাই একত্রে কাজ করা। মাননীয় স্পিকার,
সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। আমরা এসব মতামত গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি। দায়িত্বশীল সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই আলোচনা বাজেটকে আরো সমৃদ্ধ ও সুদৃঢ় করবে। মাননীয় স্পিকার, আমরা যে সময়ে বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ সহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধারের বিষয়। আমি মনে করি এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক, কারণ জনগণ জানতে চায় বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলা করে আমরা কিভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি। সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি। মানে স্পিকার, অনেকের বক্তব্যে অনেক সরাসরি প্রশ্ন আছে, আমি এসবের একটা একটা করে উত্তর দিতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলেছি মনে করি প্রায় প্রত্যেকের প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে থাকবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের অনেক সম্মানিত সদস্য, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ জানতে চেয়েছেন বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতায় 7.5% ও প্রবৃদ্ধি 6.5% ক্ষেত্রে আমাদের নির্ধারিত প্রাক্কলন কতটা অর্জনযোগ্য। এটা অনস্বীকার্য যে আমরা উত্তরাধিকার হিসেবে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। বিগত 1.5 দশকের ভুল নীতি, লুটপাট ও অর্থ পাচার সহ সার্বিক খাতের উপর কায়েমি স্বার্থের নিয়ন্ত্রণ, কারসাজির মাধ্যমে টাকার মূল্যমান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখে মুদ্রা বিনিময় হারে চরম অস্থিতিশীলতা সৃষ্টি এবং এর ফলে ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশের ক্ষয়ক্ষতি, ওয়াইপড আউট অ্যাকচুয়ালি, বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মানে স্পিকার, প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশ ইরোশন হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে এই টাকার কৃত্রিম মূল্যমানের কারণে। বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করছে। একই সাথে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা এবং বৈশ্বিক মূল্যস্ফীতি চাপ এই পরিস্থিতিকে আরো গভীর করে তুলেছে। যদিও ইতিমধ্যে আমাদের সরকারের গৃহীত নীতি পদক্ষেপের ফলে এবং জনগণের সহযোগিতায় আমরা ধৈর্য ও পেশাদারিত্বের সাথে এই সংকট অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সঠিক নীতি কৌশল অনুসরণের পাশাপাশি জনগণের একাগ্রতা ও ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছাশক্তি এই অবস্থা হতে
সফল উত্তরণের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা পুনরুদ্ধার, উত্তরণ এবং দ্রুত পুনর্গঠন 3R রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন কৌশল বাস্তবায়ন করছি মাননীয় স্পিকার। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবা খাত এবং রপ্তানি ও প্রবাস আয় অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার উপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং জনজীবনে স্বস্তি আসবে। মাননীয় স্পিকার, আগামী অর্থবছরের জন্য আমাদের প্রাক্কলিত জিডিপি 6.5% অর্জন নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। আমি মনে করি প্রবৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি অর্থনীতির সামগ্রিক কার্যক্রম, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং আস্থার প্রতিফলন। তাই আমরা সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি ও আইসিটি সহ সেবা খাত এবং অর্থনীতির সকল প্রতিশ্রুতিশীল খাতের সম্প্রসারণ, ক্রিয়েটিভ অর্থনীতির খাতসমূহকে অর্থনীতির মূল ধারায় এনে দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি, যা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% অর্জনে সহায়ক হবে। বাজেট, রাজস্ব আহরণ ও ঋণ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ সংক্রান্ত প্রাক্কলিত লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি অর্থায়ন নিয়েও অনেকের উদ্বেগ প্রকাশ করেছেন। রাজস্ব ব্যবস্থাপনাকে করদাতা বান্ধবকরণ ও রাজস্ব আহরণের স্বচ্ছতা আনয়ন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, বরং কর ভিত্তি সম্প্রসারণ করার মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাই। এছাড়াও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ, এখানে একটু বলতে হয় মাননীয় স্পিকার, এনবিআর এর বাইফার্কেশনের বিষয়টা ছিল, সেটাকে আমরা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি এনবিআর এর ট্যাক্সেশন পলিসি নিয়ে মানুষের মধ্যে একটু কনসার্ন আছে। এই জন্য আমরা যে ট্যাক্সেশন পলিসি যারা করবে সেই জায়গাটা একটা এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ট্যাক্স পলিসি করতে চাই মাননীয় স্পিকার। কারণ ট্যাক্স পলিসিতে আপনার ইনকনসিস্টেন্সির কথা বলা হচ্ছে, প্রিডিক্টেবিলিটির অভাব মনে হচ্ছে, স্বচ্ছতার অভাব মনে হচ্ছে। এই কারণে আমরা এই কমিটির মাধ্যমে ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চাই মাননীয় স্পিকার। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা নিয়ে একটু কনসার্ন ছিল, আমি একটু এই জন্য জোর দিয়ে বললাম যে মুদির দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবে কিনা, এরা আওতার বাইরে থাকবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, চলতি অর্থ বছরে অর্থনীতিতে স্থবিরতা সত্ত্বেও মাত্র 4 মাসের মধ্যে আমাদের সরকারের গৃহীত উদ্যোগসমূহের কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই
শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে মাননীয় স্পিকার। এটা আরো বাড়বে মাননীয় স্পিকার। আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সরকারি বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারি ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি, টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রাখার নীতি অনুসরণ করছি। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে, দিস ইজ ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার, এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, 2-3টা তার মধ্যে একটা অন্যতম। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থবছরে 27.27% হতে 26-27 অর্থবছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, এখানে উন্নয়ন ব্যয় বৃদ্ধির একটা বড় পরিবর্তন এসেছে। অন্যদিকে পরিচালন ব্যয়, যেটা নিয়ে অনেক কনসার্ন, অনেকে বলেছেন যে পরিচালন ব্যয় বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে, এটার গ্যাপটা বাড়ছে। সেজন্য পরিচালন ব্যয়ের ব্যাপারে সেটা হচ্ছে মাননীয় স্পিকার, 2025-26 অর্থ বছরে 72.73% থেকে 2026-27 অর্থ বছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। পরিচালন ব্যয় কমছে, উন্নয়ন ব্যয় বাড়ছে মাননীয় স্পিকার। ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাপক হারে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের ঋণ ধারণ সক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, যার ফলে আমাদের ঋণ ধারণ সক্ষমতার ঝুঁকি নিম্ন থেকে মধ্যম মানে অবনমিত হয়েছে। আমাদের রেটিং কমে গেছে, যেখানে নিম্ন হারে ছিল এখন এটা মধ্যম লেভেলে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের সব কস্টকে বাড়িয়ে দিচ্ছে। 24-25 অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 24-25-এ 21,44,034 কোটি টাকায়, যা জিডিপির 38.61%। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ 11,94,853 কোটি টাকা, যা জিডিপির 21.51%। অন্যদিকে বৈদেশিক ঋণের পরিমাণ 9,49,181 কোটি টাকা, যা জিডিপির 17.10%। আমরা উত্তরাধিকার সূত্রে পেলেও এই ঋণ ও ঋণের সুদ আমাদেরকে যথাসময়ে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের রাজস্ব ব্যবস্থাপনার উপর চাপ সৃষ্টি করছে। এই ঋণ তো মাননীয় স্পিকার আমাদেরকে বইতে হচ্ছে এবং এটার কষ্ট আমাদেরকে বইতে হচ্ছে, ইন্টারেস্টও বইতে হচ্ছে। এই অবস্থা হতে উত্তরণের মাধ্যমে ঋণ ধারণ সক্ষমতাকে পুনরায় নিম্ন ঝুঁকি পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের রেটিং যেটা কমে গেছে এটাকে বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করছি। এই প্রক্রিয়ায় সরকারি বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বৃদ্ধির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। আমাদের সরকারের ইনভেস্টমেন্টগুলোকে আমরা কোয়ালিটি ইনভেস্টমেন্টে নিয়ে যাচ্ছি। এবং কোয়ালিটি ইনভেস্টমেন্ট বলতে কি, প্রত্যেকটা প্রজেক্টে মাননীয় স্পিকার আমরা অ্যাপ্রুভ করছি অন দ্য বেসিস অফ 3-4টা ক্রাইটেরিয়া।
একটা হচ্ছে ভ্যালিউ ফর মানি, আচ্ছা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটি ক্রাইটেরিয়া মিট না করলে মাননীয় স্পিকার আমরা কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল দিচ্ছি না। আমাদের সরকার আগামী অর্থ বছরগুলোতে ঋণ জিডিপি অনুপাত ক্রমান্বয়ে কমিয়ে আনবে, এটা আগামী বছরগুলোকে ক্রমান্বয়ে কমিয়ে আসবে ইনশাআল্লাহ। ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক বরোয়িং কমিয়ে আনার নীতির অংশ হিসাবে আগামী অর্থ বছরে এই খাত হতে ঋণ গ্রহণ ৬,০০০ কোটি টাকা রাশির প্রস্তাব করছি। আমরা ব্যাংক থেকে ব্যাংক বরোয়িং কমাচ্ছি। এখন আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সরকার মধ্যমেয়াদে ব্যাংক হতে ঋণ গ্রহণ ক্রমান্বয়ে কমিয়ে আনবে, এটা অব্যাহত থাকবে। পুঁজিবাজার উন্নয়নের মাধ্যমে সরকারি অর্থায়ন কাঠামো, ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার পুনর্বিন্যাস করা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়নের ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহে বিকল্প অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, সরকারের অর্থায়ন হ্রাস পাবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের একটি শক্তিশালী ফিসক্যাল স্পেস তৈরি হবে এবং ধীরে ধীরে এ সকল সংস্থায় সরকারি ঋণ গ্রহণের পরিমাণ কমে আসবে। স্টেট ওন এন্টারপ্রাইজ থেকে আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে তাদের লস সাপোর্ট করতে গিয়ে একটা বড় এক্সপেন্ডিচার, যেটার কারণে ব্যাংকটাকে বড় করতে হয় মাননীয় স্পিকার, আমরা সেখান থেকে সরে আসছি। এখন অ্যাসেট সিকিউরিটাইজেশন, বন্ড মার্কেট উন্নয়ন, ইকুইটি ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি, যা ব্যাংক ব্যবস্থার উপর বেসরকারি উদ্যোক্তাদের নির্ভরতা হ্রাস করবে। এখন মাননীয় স্পিকার সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করে, যেটা হওয়ার কথা ছিল না, যে কারণে আজকে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনা, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসাবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশ বিনিয়োগের জন্য বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, এটা ফ্লোট করা হবে হংকং, লন্ডন স্টক মার্কেটে এবং এটা শুধু বাংলাদেশে বিনিয়োগ হবে। এটা কোনো ঋণ নয়, ইট ইজ পিওর ইকুইটি, এটা কোনো সরকারের দায় নাই এবং যারা ইনভেস্টমেন্ট করবে শুধু তাদেরই দায়। এসব তহবিল চালু হলে তার দেশের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বৈদেশিক বিনিয়োগ হিসাবে কাজ করবে। এটা অ্যাকচুয়ালি ফরেন ইনভেস্টমেন্ট পর্যায়ে পড়ে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বিনিয়োগ প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করবে। মানে স্পিকার, এই ইকুইটি কিন্তু সরকারও, সরকারি এসওই স্টেট ওন এন্টারপ্রাইজগুলো সেখানেও বিনিয়োগ হবে, সেখানে সরকারের চাপ কমে যাবে, আমাদের তাদেরকে যে সাবসিডাইজ করতে হয় তাদের লসের জন্য। সর্বোপরি আমাদের সরকার অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেসরকারি খাত যাতে কোনোভাবেই ক্রাউডেড আউট না হয় সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি সংসদ ও দেশের জনগণের আন্তরিক সহযোগিতায় আমরা অর্থনীতিকে আরো স্থিতিশীল, শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এগারোটি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। এটা 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে
ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন সরকার কি করছে টাকা ফিরিয়ে আনার জন্য। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যে। মালয়েশিয়া এবং হংকং এর সঙ্গে 2টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। মাননীয় স্পিকার, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন হলো বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এর জন্য দেশে একটি গভীর ও কার্যকর পুঁজিবাজার থাকা প্রয়োজন। সে কারণেই আমরা পুঁজিবাজারকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, বিনিয়োগ বান্ধব করে তুলতে কাজ শুরু করেছি। সরকারের ডিরেগুলেশন নীতির আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। পলিটিসাইজড করা হয় নাই মাননীয় স্পিকার। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই প্রফেশনাল এখানে, এবং যারা স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি অর্থ বিলে একগুচ্ছ সংশোধনী প্রস্তাব আনছি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। আইপিও, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফার আরপিও এর মাধ্যমে 10% অথবা ততোধিক শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা বেচার জন্য অফলোড করা হলে আরো 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। এতে ক্যাশলেস লেনদেন সম্পাদনকারী যে সকল লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে 10% বা তার চেয়ে বেশি শেয়ার অফলোড করেছে তাদের কর হার নন লিস্টেড কোম্পানির কর হারের তুলনায় 7.50% কম হবে। কোম্পানি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 20% করার প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। শিল্পায়ন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বর্তমান শেয়ার বাজারের ভালো লিস্টেড কোম্পানি আসতে সংশয় প্রকাশ করছে। সুতরাং এই সমস্ত রেগুলেশন ইনশাআল্লাহ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে,
যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে, এ খাতে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পুঁজিবাজারের কনফিডেন্স ফিরে আসছে। মাননীয় স্পিকার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়েছে ইতিমধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হতে কেউ একজন বলেছিল বোধহয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে সরকার শূন্য হাতে ফিরেছে, এরকম একটা বক্তব্য এসেছে এখানে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, সরকার IMF হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফ্যাসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে, এখন যেটা হচ্ছে, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে IMF এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব, দেশের মানুষ দেশকে বিবেচনায় রেখে। বিনিয়োগ, ব্যবসা, পরিবেশ ও কর্মসংস্থান। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের ভূমিকা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে। অনেক সম্মানিত সদস্য জানতে চেয়েছেন অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি কি হবে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের সুনির্দিষ্ট কৌশল কি। আমি আগেই বলেছি, আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আমি মনে করি তার এই সফর দেশে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, ম্যানুফ্যাকচারিং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমি একটা সুখবর দেই, এই যে আমাদের রিফর্ম প্রোগ্রাম, ডিরেগুলেশন প্রোগ্রাম নীতিমালার কারণে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল পাচ্ছি। আজকে সকালে প্রধানমন্ত্রীর সাথে একজন বিনিয়োগকারী এসেছেন, এবং সাক্ষাৎ করেছেন। আমরা যে কর্পোরেট হার, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, FDI বান্ধব নীতি, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত থ্রাস্ট সেক্টর হিসাবে যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার ঘোষণার ইতিবাচক সরকার যে ঘোষণাগুলো দিয়েছে ICT খাতকে নিয়ে, সেটা এই ঘোষণার পরে ইতিবাচক ধারাবাহিকতায় আজ সকালে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন এর প্রতিনিধি দল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মাননীয় স্পিকার, সাক্ষাতে ভিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। আরো অনেক ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে, আমি একটা আজকে বললাম আজকেরটা। এর মধ্যে তাৎক্ষণিকভাবে $250 মিলিয়ন অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান নীতি সংস্কার হচ্ছে বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন। এই নীতির মূল লক্ষ্য হচ্ছে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করা, ব্যবসায় ব্যয় কমানো, রাষ্ট্রকে অনুমোদন নির্ভর কাঠামো থেকে সেবা নির্ভর কাঠামোয় রূপান্তর করা। আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার,
দেশীয় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেই কারণে আমরা শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি নির্ভর, যেটা আজকে সকালে হয়েছে, অলরেডি তাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসছে। প্রযুক্তি নির্ভর উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি, ক্রিয়েটিভ অর্থনীতির সম্প্রসারণে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতিটি সেবা প্রদানের সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে। কোনো কিছু আর ওপেন এন্ডেড থাকবে না। সরকারি কার্যক্রমে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত পারমিশন এর প্রয়োজন হয়, কিছুই ওপেন এন্ডেড থাকবে না। সব কিছুর সময়সীমার মধ্যে সমাধান করতে হবে, যাতে উদ্যোক্তাদের অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে না হয়। মাননীয় স্পিকার, দায়িত্ব নেওয়ার পর আমরা উপলব্ধি করি যে জ্বালানি নিরাপত্তা ঝুঁকি ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা আমাদের শিল্প উৎপাদন সহ অর্থনীতির সকল ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সুতরাং তার উপর ভিত্তি করে আমরা কাজ করছি। এই অবস্থা হতে উত্তরণে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, যার অন্যতম হলো জ্বালানি উৎসসমূহকে বহুমুখীকরণ, এলএনজি টার্মিনালের সংখ্যা বৃদ্ধি, বাপেক্সকে শক্তিশালীকরণ, দেশীয় গ্যাস উত্তোলন জোরদারে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান, তেল পরিশোধনে সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইস্টার্ন রিফাইনারি স্থাপনের উদ্যোগ গ্রহণ, 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে 20% বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিমধ্যে আমাদের বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সোলারে যারা বিনিয়োগ করতে চায় সেখানে সব ট্যারিফ মওকুফ করে দেওয়া হয়েছে। মানে স্পিকার, তাই আমরা জনগণকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই উদ্যোগগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু সময়ের প্রয়োজন। মাননীয় স্পিকার, একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক। প্রতিটি বিনিয়োগ, আমি আগেই বলেছি, আমাদের ক্রাইটেরিয়া অন্যতম হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যে কোনো বিনিয়োগে। শিল্প, সেবা, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্ম পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, শ্রম বাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের অঙ্গীকার। অনেকে বাজেট বাস্তবায়ন সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় 10টি প্রধান অগ্রাধিকার খাতের বিষয় উল্লেখ করেছি। এগুলো আবার একটু রিপিট করছি। এই খাতগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান উৎপাদন অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ প্রকৃতি পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। বিনিয়োগের ক্ষেত্রে 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছি, যেমন আমি আগেই বলেছি, ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা। এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করব। এখানে এটা যদি আমরা পুরোপুরিভাবে করতে পারি, প্রত্যেকটি বিনিয়োগের সুফল বাংলাদেশের জনগণ পাবে,
দেশ পাবে। আমি স্বীকার করছি যে একটি বাজেটের সাফল্য তার ঘোষণায় নয়, বরং তার বাস্তবায়নে নিহিত। অর্থাৎ বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে কার্যকর বাস্তবায়ন অর্জন করতে না পারায় অনেক সময় ভালো নীতি, ভালো পরিকল্পনা, কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যাশিত সুফল প্রদানে ব্যর্থ হয়। আমাদের সামনে চ্যালেঞ্জও কম নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজার অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলো আগামী দিনগুলোতে আমাদের নীতি বাস্তবায়নকে প্রভাবিত করবে। মাননীয় স্পিকার, আমাদের আরো একটি বাস্তবতা স্বীকার করতে হবে। দীর্ঘ 1.5 দশকের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, সমন্বয়ের ঘাটতি এবং জবাবদিহিতার অভাব অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। এই কারণে আমরা ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি প্রকল্পের নজরদারি, মানে স্পিকার ড্যাশবোর্ড ফলো করবে প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি কি হচ্ছে। প্রাইম মিনিস্টার অফিসে থাকবে, মন্ত্রীদের অফিসে থাকবে, প্রত্যেকটি ড্যাশবোর্ডে প্রত্যেকটি প্রকল্পের যে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা প্রতিদিন দেখা যাবে। এটা বড় চাপ সৃষ্টি করবে এখানে। আমরা আশা করি এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের নজরদারি ও সময় ও ব্যয়সীমার মধ্যে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ। প্রকল্প মূল্যায়নে যথেষ্ট দুর্নীতি, মাননীয় স্পিকার। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি যে ভিত্তিগুলো কিসের ভিত্তিতে আমরা প্রকল্প মূল্যায়ন করব সেটা আমি আগেই বলেছি। প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের সুফল সকল মানুষের কাছে পৌঁছাবে, যেখানে মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হবে, যেখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান অর্থনৈতিক চালিকা শক্তি হবে, যেখানে প্রতিটি নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। 1971 সালের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ ও সহনশীলতা দেখিয়েছে তা আমাদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন, সেই পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, পরামর্শ, নিবিড় তত্ত্বাবধানে আমরা এই বছরের বাজেট প্রণয়ন করেছি, সেজন্য তাকে ধন্যবাদ। এই বাজেটের যদি কোনো সার্থকতা থেকে থাকে সেই কৃতিত্ব আমার একার নয়। বাজেট প্রক্রিয়ার সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি দলমত নির্বিশেষে
সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশকে এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনাসমূহ যুক্তিযুক্ত মনে করছি এবং সংসদের সকল সদস্যকে উক্ত নির্দেশনাসমূহ গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি শেষ করার আগে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি বাইসাইকেল উৎপাদনকারী কর কমানোর একটা প্রস্তাব করেছেন। এই বাইসাইকেল শিল্পের কর কমানোর বিষয়ে সুনির্দিষ্ট একটা প্রস্তাব থাকলে ভালো হয়। এই প্রস্তাবটা পেলে আমরা এটা বিবেচনা করব ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, 2026-2027 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা এখানেই সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এমন কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী 1, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ নজিবুর রহমান, পাবনা 1, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মাসুদ সাইদি, পিরোজপুর 1, মোহাম্মদ আবু তালেব মন্ডল, পাবনা 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আমির ফামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ জনাব সালাউদ্দিন, গাজীপুর 4। জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, আপনার সময় 2 মিনিট। 2 মিনিটে শেষ করবেন, কারণ অনেক বক্তা আছে, এক্সটেন্ড করা সম্ভব হবে না।
জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে এবং আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের সাথে সম্পৃক্ত এই বাজেট একেবারে যখন শেষ সীমায় এসে উপনীত হয়েছে, আমাদের সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সম্মানিত সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা শেষে অনেকগুলো বিষয় সম্পৃক্ত করেই এই বাজেটটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এজন্য আমি মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা সহ সম্মানিত সংসদবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে মাননীয় স্পিকার, আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন মাধ্যমিক, উচ্চশিক্ষা মাধ্যমিক এই বিভাগে আমরা বলেছি যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের সত্যিকার অর্থে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, কারিকুলাম, হাতে কলমে প্রশিক্ষণ এবং দায়সারা গোছের যে তাত্ত্বিক কিছু লেকচার দিয়ে তাদেরকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, সেখানেও আমরা কিছু বিষয় প্রস্তাবনা দিয়েছিলাম। সেই বিষয়গুলো আমাদের সামনে রাখা দরকার। পাশাপাশি প্রশিক্ষণ বিকেন্দ্রীকরণের জবাবদিহিতা আমরা লক্ষ্য করি যে মেগা সিটি বা বিদেশ কেন্দ্রিক প্রশিক্ষণ বন্ধ করে উপজেলা পর্যায়ে যদি এই বিষয়ভিত্তিক এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা লক্ষ্য করি যে শিক্ষকদের আর্থিক সুরক্ষা হয়, জ্ঞান ভিত্তিক অবকাঠামো তৈরি হয়, গবেষণা উদ্ভাবন, উচ্চশিক্ষা খাতে মুখস্থ বিদ্যার বদলে গবেষণায় বরাদ্দ বাড়ানোর আজকেও যে আলোচনা হয়েছে, শিক্ষার্থীরা এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাকে টিকে থাকতে সেটার ব্যাপারে একটা লক্ষণীয় পরিবর্তন আমাদের সামনে আসতে পারে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা একই সাথে লক্ষ্য করি যে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় পরিচালনা ব্যয় দেখানো হয়েছে, যেখানে লক্ষ্য করা হয়েছে, আমরা বলে পরবর্তী বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান, মাননীয় সদস্য, রাজশাহী 1। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় চলাচল করার জন্য এবং তাদের জীবন জীবিকার জন্য রিজিক দিয়েছেন। এই রিজিকের ব্যাপারে মৌলিকভাবে 3টি কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে যেগুলা তারা ব্যবহার করবে এইটা যেন হালাল হয়, রিজিক যাতে হালাল হয়, তো ইবা শব্দটা দিয়ে বলা হয়েছে। তো আমরা আমাদের যে অর্থ বিল 2026 আলোচনা করছি, অনেকেই আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। তো অনেক সুন্দর সুন্দর প্রস্তাব অনেকেই দিয়েছেন। আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিছু জবাব দিয়েছেন। মাননীয় সংসদ নেতা এবং মাননীয় অর্থমন্ত্রী সংসদ সদস্যদের প্রস্তাবগুলো অনেক বেশ কিছুটা গ্রহণ করেছেন, যেগুলো আমাদের জাতীয় জীবনে খুব উপকার হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যাতে অপচয় করা না হয়। মাননীয় স্পিকার, জাতীয় জীবনে টাকা পয়সা অপচয় সব জায়গায় হয়। তো জাতীয় জীবনের অপচয়টাকে অনেকে নিজের মনে করে না, যার ফলে নিজের ইচ্ছা মতো অনেক জায়গায় অপচয় করে। অপচয় থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা এগুলো আমাদের হিসাব নেবেন এক সময়। শেষের ব্যাপার, সবশেষ কথা যেটা বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো যে আমরা আমাদের এই অর্থ বিল যে 2026 আজকে আলোচনা হচ্ছে এবং আমরা আজকে যে বিলগুলো পাশ করব, আমি আশা করি এগুলা জাতীয় জীবনে আমাদের উপকার হবে। এবং মাননীয় সদস্য জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব অর্থমন্ত্রী মহোদয়ের 2026-27 অর্থ বছরের অর্থ বিলের উপরে কিছু আলোচনা করতে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থ বিল কেবল শুধু সংখ্যার হিসাব কিংবা রাজস্ব আদায়ের আইনি দলিল নয়, এটি 18 থেকে 20 কোটি মানুষের জীবনযাত্রা, তাদের পকেট এবং তাদের বেঁচে থাকা লড়াইয়ের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অর্থ বিলে আমরা দেখেছি সাধারণ মানুষের উপরে করের কিছুটাই আজকে লাঘব হলেও ইতিমধ্যে সার্বিকভাবে একটা মুদ্রাস্ফীতির উপরে
বাজারে চাপ পড়বার সম্ভাবনা রয়েছে। টিআইএন বাধ্যবাধকতামূলক ছিল, সেটাকে আজকে আমরা শুনলাম কিছুটা কনসিডার করা হলেও সঞ্চয় এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা এখন রয়ে গেছে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, অর্থ বিলে সরকারি সিকিউরিটিজ, ইউনিট ফান্ড এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের রেয়াত পাওয়ার ক্ষেত্রে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখার যে নতুন শর্ত দেওয়া হয়েছে তা মধ্যবিত্তের জরুরি অর্থনৈতিক সুরক্ষাকে আঘাত করতে পারে। মানুষের চাকরি পরিবর্তন, পারিবারিক জরুরি অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনে যদি মেয়াদ পূর্তির টাকা আগে না তুলতে পারে তাহলেই কোনোভাবে এটা জনবান্ধব হতে পারে না। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতের সংস্কার ও দুর্নীতি অবশ্যই এটা খুব জরুরি। আমাদের ব্যাংকিং খাত এবং সামগ্রিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ নানাবিধ সংকটে জর্জরিত, যেটা আমরা আগে আলোচনায় আমরা শুনেছি। অর্থ বিলে রাজস্ব বাড়ানোর কৌশল থাকলেও দুর্নীতি ও অর্থ পাচার রোধে এবং ঋণ খেলাপি আদায়ের ব্যাপারে কোনো কঠোর দৃশ্যমান রূপরেখা দেখা যাচ্ছে না। যদিও আমরা আজকের কিছু কথা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন, তারপরেও আমরা আশা করছি এই বিষয়টা খুব জরুরি ভিত্তি দেখা দরকার। পরিশেষে বলতে চাই মাননীয় স্পিকার, কেবল বিরোধীদের জন্য বিরোধিতা নয়। মাননীয় সদস্য আবুল কালাম আজাদ, খুলনা 6, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থানের পর 2026 এবং 27 অর্থ বছরের বিলটা উত্থাপিত হয়েছে। আজকের এই সংসদীয় নেতা এবং বিরোধী দলের নেতা সহ সকল সংসদ সদস্য এই বাজেটের উপরে আলোচনা করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। অর্থ বছরের যে 26 এবং 27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, অনেক আলোচনার মধ্যে দিয়ে আসছে যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেট বাস্তবায়নের দিকগুলো মাননীয় অর্থমন্ত্রী বিষয়টাকেও খেয়াল করবেন। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেন কোনো রকমের অপচয় না হয়, অপরদিকে দুর্নীতি রোধ করা, অর্থ পাচার না হওয়া এবং এই অর্থ বছরে যাতে করে জনগণের দুর্ভোগ যাতে না হয়, জনগণ এতে উপকৃত হয় এবং বাস্তবায়নের মধ্যে দিয়েই যেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আমরা মনে করি এই বাজেট আগামী দিনের সকল মানুষের আশার সঞ্চার হবে এবং যে সমস্ত বিষয়গুলো কর কমানো হয়েছে, মানুষের মধ্যে অবশ্যই এই কর কমানোর কারণে কিছুটা আশ্বস্ত হবে। আমি মনে করি এই অর্থ বিল আগামী দিনে জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া জাগবে। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অর্থ বিল নিয়ে আমি 4টা পয়েন্টে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে বরাদ্দ ব্যয়ের দুর্বলতা। এখানে বাধ্যতামূলক ব্যয়ের দ্রুত বৃদ্ধি, সুদ পরিশোধ এবং পেনশন এবং ভর্তুকি ব্যয়ের অংশ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয়ের জন্য আর্থিক পরিসর ক্রমাগতভাবে ছোট হয়ে যাচ্ছে, এটা দেখা দরকার। দ্বিতীয়ত, জুন মাসে অতিরিক্ত ব্যয়ের যে প্রবণতা, আমাদের মাননীয় সরকার দলীয় সদস্যরাও এটা অনেকেই বক্তব্যে বলেছেন যে তড়িঘড়ি করে জুন মাসে বরাদ্দ ব্যয় করার প্রবণতা বৃদ্ধি পায়। এতে করে আর্থিক অপচয় হয়, দুর্নীতিকে উৎসাহিত করে এবং কাজের মান খুবই খারাপ হয়। মাননীয় স্পিকার, আমি এরপর বলতে চাচ্ছি যে রাজস্ব আহরণ এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করে। এক্ষেত্রে ভারসাম্যহীন রাজস্ব আহরণ, ব্যয় এবং আহরণের ক্ষেত্রে ভারসাম্য থাকলে যেটা হয়, ঋণ নির্ভরতা বৃদ্ধি পায় এবং বেসরকারি খাতের উপর চাপ সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা দুর্বল হলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করে। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা প্রদানের যে বিষয়টা আসছে। আমি মনে করি যে এতে করে অর্থের অপচয় হবে এবং বিনিয়োগ
কমবে, যে কারণে বিনিয়োগ যদি কমে তাহলে স্বাভাবিকভাবে আমরা যেই পরিকল্পনা দেখলাম যে স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তা তৈরি হবে সেটা আসলে বাধাগ্রস্ত হবে। এবং মাননীয় স্পিকার, এক্ষেত্রে ঋণ খেলাপিরা উৎসাহিত হবে এবং লুটপাটের পথ তৈরি করবে। মাননীয় স্পিকার, এইসব দিক থেকে আমি এই বাজেটের সমালোচনাগুলো করলাম এবং এই দিকগুলো পরিপূর্ণতা পেলে বাজেট আমি মনে করি বাস্তবায়ন সহজ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রতি বছরই বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতন স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্নভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়। মাননীয় স্পিকার, এই বাজেটে ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, আয় মাত্র 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এটুকু হলেই হতো মাননীয় স্পিকার, কিন্তু আয় 6,95,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কোনো বছরই এই আয় রাজস্ব আদায় করা যায় না। ফলে যেটা হয়, ঘাটতি বাড়তেই থাকে এবং সেই ঘাটতির জন্য আমরা দেশি বিদেশি ঋণ কিংবা বিনিয়োগের উপর নির্ভর করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি জানতে চাই চীনের কাছ থেকে আমাদের ঋণের কোনো আশ্বাস আমরা পেয়েছি কিনা, পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত, কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা এরকম কোনো আশ্বাস এসছে কিনা সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাইছি। মাননীয় স্পিকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তিনি বেশ সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে? না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না, কারণ আমাদের ঘোষিত ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা এবং সেই একই সঙ্গে গত 4 বছর ধরে বাংলাদেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট, জ্বালানি সরবরাহে অব্যাহত সীমাবদ্ধতা ইত্যাদির মুখোমুখি চলছি আমরা। সুতরাং মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 69,409 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে অতিমাত্রায় বাজেট বরাদ্দ অপরিকল্পনার অন্যতম উদাহরণ। এটি শুধু মানুষকে বলার জন্য করা হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ প্রায় 8 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বাজেটের ব্যয় সক্ষমতা খুবই কম। প্রতি বছর স্বাস্থ্য খাত থেকে 20 থেকে 30% অর্থ বছরে ফেরত আসে। মাননীয় স্পিকার, তাই এই বছরের স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দ 8 গুণ বৃদ্ধি করা অর্থ অপচয় ও দুর্নীতির অন্যতম কারণ হয়ে উঠতে পারে। এই ধরনের অপরিকল্পিত বরাদ্দ বাজেটের উপর চাপ তৈরি করবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সঠিক পরিকল্পনা, দক্ষ প্রশাসন এবং কার্যকর বাস্তবায়ন না থাকলে বড় বাজেটও সমস্যার সমাধান করতে পারে না। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সুশাসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসনের কারণেই মূলত আমাদের স্বাস্থ্য খাত পিছিয়ে আছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে অনেক হাসপাতালে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিন্তু প্রবীণদের জন্য কোনো আলাদা ব্যবস্থা নেই। ফলে প্রবীণরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে। এজন্য এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার আবেদন যে প্রত্যেকটি হাসপাতালে প্রবীণদের জন্য আলাদা স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা করবেন কিনা, এবং সেই ব্যাপারে আমার দাবি যাতে এই ধরনের ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, সময় 2 মিনিট। মাননীয় সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, সময় 2 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে তার উপরে আমার যে প্রস্তাবনা, এই বিশাল অঙ্কের বাজেট, বিশাল অঙ্ক হতে কোনো বাধা নেই, কিন্তু ঘাটতির পরিমাণ বৃদ্ধি করার জন্য এই বাজেটে ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং ইতিপূর্বেকার সকল অভিজ্ঞতাকে অস্বীকার করে বিশাল অঙ্কের করের বোঝা জনগণের উপর চাপানো হয়েছে। ইতিপূর্বেকার প্রায় 23 থেকে 42% পর্যন্ত প্রবৃদ্ধি প্রয়োজন এমন ধরনের কর আরোপ করে বাস্তবতা বিবর্জিত কোনো বাজেট প্রণয়ন আসলে জনগণের জন্য কল্যাণকর হবে কিনা ভেবে দেখা দরকার ছিল। বাজেট কোনো হিসাবের বিষয় নয়, শুধুমাত্র হিসাবের বিষয় নয়, এটি একই সঙ্গে বাস্তবতার সাথেও সম্পর্কিত। জনগণ এটিকে কিভাবে গ্রহণ করছে সেই বিষয়টিকে আমলে নেওয়া দরকার বলে আমি মনে করি। এই কর আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি উচ্চাভিলাষী কিনা এটা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। গণতান্ত্রিক সরকার হিসাবে দাবি করা বর্তমান সরকারের এই বাজেটকে জনবান্ধব কিনা, জনগণের জন্য কল্যাণকর কিনা সেটি নির্ধারণের জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বাছাই কমিটিতে প্রেরণ এবং জনমত যাচাইয়ের জন্য দাবি পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, 2 মিনিট সময়। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আমাকে এই সেটাই উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী কর্তৃক 11 জুন উত্থাপিত অর্থ বিল 2026 অবশ্যই জনকল্যাণে প্রস্তুত করা হয়েছে বলে আমি মনে করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তবে যেহেতু 2000 অর্থ বছর 26-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেট অবশ্যই জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের লক্ষ্যে উত্থাপিত এই বিলটি, যেহেতু বিলটিতে কি আছে তা জনগণের জানা দরকার এবং চুলচেরা বিশ্লেষণ করা দরকার। কারণ দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়ে গঠিত দেশের সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট সফলভাবে বাস্তবায়নে হোক আমি চাই, দেশের মানুষও চায়। বাজেট বাস্তবায়নের লক্ষ্যে কর আরোপ করা বা বিদ্যমান কর পরিবর্তন করা আইনি প্রস্তাব এই বিল। এই জন্য এটি অধিগত যাচাই বাছাইয়ের জন্য আমি জনমত যাচাইয়ের জন্য পেশ করার জন্য আমি বিলটি উত্থাপিত করেছি। সেখানে জনমত যাচাইয়ের জন্য আমি নোটিশ দিয়েছি, বিবেচনা অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের নির্বাচনী ইশতেহারে 31 দফায় বলা ছিল বেকার ভাতা দেওয়ার কথা। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি সম্ভব হয় বেকার ভাতা যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে আমাদের নির্বাচনী ওয়াদা সম্পূর্ণ পূরণ হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় স্পিকার আসলে দীর্ঘদিন 42 বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। একটা জিনিস আমি এই ইলেকশন করতে এসে জনগণের কাছে মিশতে যে আমি দেখলাম যে এটা একটা নতুন অভিজ্ঞতা এবং জনগণের কাছে আসলেই আমাদের এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে ট্যালেন্টেড পারসন। এদের বক্তব্য আমি শুনেছি, একে তন্ময় হয়ে শুনেছি। বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থাপনা এবং আমাদের আইন এবং পরিকল্পনা মন্ত্রীর উপস্থাপনা একেবারে তন্ময় হয়ে শুনেছি, মুগ্ধ হয়েছি। আর অন্য যারা বলেছেন তারাও খুব সুন্দর বলেন, কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন সেটা হলো এই বাজেট বাস্তবায়ন করার জন্য যারা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করবেন তারাও তো এদেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তারাও বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষাও গ্রহণ করেছেন, তারা আমাদের সচিবালয়ে বসেন। তারা জনগণ থেকে এত বিচ্ছিন্ন হয়ে যায় কেমন করে? আমাদের
বাজেট বাস্তবায়ন যদি আমরা করতে না পারি, দোষটা এই এখানে যারা বসে আছেন তাদের হবে, কিন্তু ওনাদের হবে না। কিন্তু তারাই কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট। তারা জনগণ থেকে এত বিচ্ছিন্ন হয় কেন? আমাদের পিএটিসিতে, সাভারের পিএটিসিতে কি শেখানো হয় যে তারা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করে তখন যেরকম বিহেভ করে, ওইখান থেকে ট্রেনিং এ, ফাউন্ডেশন ট্রেনিং এর পরপরই আমাদের সাথে যখন দেখা হতো ছাত্রদের, সাবেক ছাত্রদের, তখনই দেখতাম তাদের হাবভাব একটু আলাদা, এবং মন্ত্রণালয়ে ঘুরতে যেয়ে দেখি তারা খুবই আলাদা। তাদেরকে মনে হয় তারা এই দেশেরই মানুষ না, তারা এই দেশের মানুষ নিয়ে ভাবে না। আমার কাছে মনে হয় কি, আমরা যেমন জনগণের কাছে ঘুরে বেরিয়েছি, জনগণের কাছে গিয়েছি, ঘামের গন্ধ পেয়েছি, আমাদের মনে হয় আমাদের আমলাদেরকে বিভিন্ন ট্রেনিং এ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবারের বাজেটে 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এবং বৈদেশিক উৎস থেকে বিশাল অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এভাবে ঋণ নির্ভর অর্থায়ন দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এক বিশাল ঋণের ফাঁদে ফেলে দেবে এবং বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সংকুচিত করবে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকিং খাত এবং সামগ্রিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ নানাবিধ সংকটে জর্জরিত। অর্থ বিলে রাজস্ব বাড়ানোর কৌশল থাকলেও দুর্নীতি ও অর্থ পাচার রোধে এবং খেলাফি ঋণ আদায়ের ব্যাপারে কোনো কঠোর ও দৃশ্যমান রূপরেখা নেই। আমরা দাবি করছি, শুধু সাধারণ করদাতাদের পকেট কাটার ব্যবস্থা না করে বড় বড় ঋণ খেলাফি এবং লুটেরাদের আইনের আওতায় এনে রাজস্ব ঘাটতি পূরণ করা হোক। মাননীয় স্পিকার, বলতে চাই, আমরা কেবল বিরোধিতার খাতিরে এই অর্থ বিলের বিরোধিতা করছি না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ এক নতুন অধ্যায় এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে। কিন্তু এই অর্থ বিল যেন সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাকে আশাহত না করে। মাননীয় স্পিকার, তাই আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, অর্থ বিল 2026 এর সাধারণ মানুষের স্বার্থবিরোধী ধারাগুলো সংশোধন করুন এবং সঞ্চয়কারীদের উপর চাপ কমান এবং একটি সত্যিকারের কল্যাণমুখী ও জনবান্ধব অর্থনীতি বিনির্মাণে এগিয়ে আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, ধন্যবাদ মাননীয় স্পিকার। সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক যে অর্থ বিল আজকে উপস্থাপন করা হয়েছে সেটা জনগণকে জানার সুযোগ দানের জন্য, এটা জনমত যাচাইয়ের জন্য প্রস্তাব করেছি। তার সপক্ষে আমার বক্তব্য হচ্ছে, মাননীয় স্পিকার, আমাদের যে সংবিধানটি রয়েছে সেই সংবিধানের মৌলিক নীতির মধ্যে 18 অনুচ্ছেদের 1-এ বলা হয়েছে জনস্বাস্থ্য এবং নৈতিকতা বিষয়ে। সেখানে বলা হচ্ছে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য এবং অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যের মধ্যে বলেছেন, আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে শুধুমাত্র চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা প্রিভেন্টিভ কিছু করতে চাই। তো মাননীয় স্পিকার, আমরা স্বাস্থ্য খাতের যে বরাদ্দ বাড়িয়েছি, পাশাপাশি আমরা যে মাদকের কথা বলা হচ্ছে, যেটা আজকে আমাদের সমাজে একদম ছেয়ে গেছে, সকল জায়গায় আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন সবাই এই ব্যাপারে কনসার্ন। আজকে বাইরের দেশ থেকে যেভাবে মাদক আমাদের দেশে আসছে এবং সেগুলোকে আমরা নিষিদ্ধ না করে বরঞ্চ তার উপরে কর আরোপ করে সেটাকে আরো প্রমোট করছি। শুধু তাই নয়, সরকার যে শেয়ার বাজার আছে সেই শেয়ার বাজারে ব্রিটিশ যে কোম্পানি আছে, ব্রিটিশ আমেরিকান কোম্পানি টোবাকো, সেই কোম্পানির যে শেয়ার মার্কেট আছে সেখানেও সরকার সেখান থেকে তার অর্থ গ্রহণ করে থাকেন, শেয়ার হোল্ডার হিসেবে আছেন। এই অবস্থায় মাননীয় স্পিকার, এই বিষয়গুলো আমরা আবার দেখছি যে মূল্য সংযোজন কর যেটা ইনকাম করা হবে সেখানে প্রথমে আছে 3.7.9% ভ্যাট থেকে নেওয়া হবে, যেটা জনগণের কাছ থেকে আসবে। সুতরাং জনগণের এই বিষয়গুলো, জনগণের অর্থের টাকা কোথায় ব্যয় হয়, কিভাবে ব্যয় হয়, লুটপাট হয় কিনা, এটা জনগণের জানার খাতিরে এটা যাচাই বাছাই প্রয়োজন।
মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদেরকে ধন্যবাদ।